আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এর আগে আমি এই পেপারের পার্ট 1 পার্ট 2 দুটো পার্টেই কিন্তু সাজেশানটা দিয়েছি, সমস্ত উপন্যাস এবং ছোট গল্পগুলো দিয়ে দিয়েছি। সেই সাজেশানটা যারা ফলো করেছে তারা স্টার মেরে নেবে, আর যারা নতুন কোশ্চেনগুলো লিখে নেবে, নেওয়ার পর আমি যেগুলো স্টার মারবো সেইগুলো তোমরা পড়াশোনা করবে, এর বাইরে আর কিছু করতে হবে না। যেগুলো আমি বলছি এইগুলো একটু স্টার মেরে নেবে। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেরি হওয়ার কারণ, বাড়িতে একটা বড় ধরনের বিপদ হয়ে গিয়েছে। আমার ভাই অর্থাৎ কাকার ছেলে, তার একটা অপারেশন ছিল, দিনভর হসপিটালে কাটাতে হয়েছে, ফিরেছি অনেক রাতে, যার জন্য এই দেরি। আমি খুবই দুঃখিত, না হলে আমি সঠিক সময় দিয়ে দিতাম। এই বিপদটা না হলে, এই সমস্যাটা না হলে আমি সঠিক সময় দিয়ে দিতাম। আবারও আমি ক্ষমা চেয়ে নিয়েছি, দুঃখিত। তোমাদের সিসি 6 পেপার পরীক্ষা খুবই ভালো হয়েছে, আশা করছি ভালো নাম্বারও পাবে। এই পেপারটা খুব ভালো তোমাদের নাম্বার আসবে। তাহলে আমি সিসি 7 দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও বা স্টার মেরে নাও। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস। যোগাযোগ উপন্যাসের আমি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এখান থেকে করবে নামকরণ, যোগাযোগ উপন্যাসের নামকরণ, বিপ্রদাস চরিত্র, মধুসূদন চরিত্র, যোগাযোগ কি অসম্পূর্ণ উপন্যাস, তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও, যোগাযোগ উপন্যাসের পরিণতির শিল্প সার্থকতা, আর মধুসূদন কুমুদিনীর দাম্পত্য সম্পর্ক, আর গঠন কৌশল। এই কটা মোটামুটি ফার্স্ট কোশ্চেন। এখান থেকে খুব ভালো করে স্টার মেরে নেবে বিপ্রদাস চরিত্র আর মধুসূদন চরিত্র, এই দুটো, অথবা মধুসূদন কুমুদিনী দাম্পত্য সম্পর্ক, এটা এক্সট্রা, এটা একবার দেখে রাখবে জাস্ট। কিন্তু বিপ্রদাস আর মধুসূদন আর নামকরণ, এই তিনটে একদম সুপার করে স্টার মেরে নাও। তবে নামকরণ আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, প্রবল। কিন্তু দেনা পাওনা উপন্যাসে যদি নামকরণ আসে তাহলে কিন্তু যোগাযোগের নামকরণ আসবে না। রিপিট, দেনা পাওনা উপন্যাসের নামকরণও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি দেনা পাওনা উপন্যাসের নামকরণ আসে তাহলে যোগাযোগের নামকরণ আসবে না। তাহলে তোমরা বিপ্রদাস আর মধুসূদনের উপর জোর দাও। এই দুটো খুব ভালো করে করো। যারা বিশেষ করে কম পড়েছো বা পাশ করলে হবে তাদের জন্য বিপ্রদাস আর মধুসূদন, বিশেষ করে বিপ্রদাসটা খুব ভালো করে করো, মধুসূদনটাও করো, এই দুটো চরিত্রই করে নাও। ঠিক তো, যোগাযোগে কি অসম্পূর্ণ, যে সমালোচনামূলক যে কোশ্চেনটা আসে, যোগাযোগে কি অসম্পূর্ণ উপন্যাস বলা যায় বা পরিণতি শিল্প সার্থকতা, এই দুটোর একটা আসবে। নামকরণ আবারও বলছি খুব ইম্পর্টেন্ট, যোগাযোগ উপন্যাসের নামকরণ খুব ইম্পর্টেন্ট। আর বিপ্রদাস মধুসূদন, এই দুটো যে কোনো একটা শিওর আসবে, বিপ্রদাস মধুসূদন। আর পরিণতি শিল্প সার্থকতাটা, আর যোগাযোগ কি অসম্পূর্ণ উপন্যাস বলা যায় কিনা। আর 5 নম্বরের জন্য অতিরিক্ত করবে মতির মা, এটা একটু দেখে রাখবে 5 নম্বরের জন্য। এবার যখন দেনা পাওনা উপন্যাসের নামকরণ, ষোড়শী চরিত্র, নামকরণ ষোড়শী আর জীবানন্দ, নামকরণ ষোড়শী, নামকরণ দেনা পাওনা উপন্যাসের নামকরণ ষোড়শী। যদি যোগাযোগের নামকরণ আসে তাহলে দেনা পাওনার নামকরণ আসবে না। ষোড়শী চরিত্রটা খুব ভালো করে করো। ষোড়শী চরিত্র, দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্র, নামকরণ আর জীবানন্দ। অবশ্য অতিরিক্ত করে রাখবে দেনা পাওনা উপন্যাসে কৃষক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধ কীভাবে উঠে এসেছে, দেনা পাওনা উপন্যাসে কৃষক সমাজের প্রতিবাদ ও প্রতিরোধ কীভাবে উঠে এসেছে তা আলোচনা করো। এবং আরও একটা কোশ্চেন অবশ্য করে রাখবে পল্লী জীবন ও পল্লী সমাজের যে চিত্র, পল্লী জীবন ও পল্লী সমাজের যে চিত্র, এগুলো সমালোচনামূলক প্রশ্ন, এগুলো আসবে একটা করে। মোটামুটি যারা খুব ভালো লিখতে চাও, যাদের ভালো প্রিপারেশান রয়েছে, যাদের বেশি নাম্বার 50-এর উপর, 50-55 আর কি লিখে প্রয়োজন, খুব ভালো প্রিপারেশান, যারা খুব ভালো স্টুডেন্ট, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুব দামি প্রশ্ন আর কি। মোটামুটি জীবনানন্দ ষোড়শী খুব ভালো করে করো। নামকরণ, যোগাযোগের যদি নামকরণ আসে তাহলে দেনা পাওনা আসবে না। তবে আমার যেটা মনে হয় দেনা পাওনার নামকরণটা এবছর দেবে, যোগাযোগের নামকরণটা নাও দিতে পারে, কিন্তু ষোড়শীটা শিওর আসবে। ষোড়শীটা করো, ষোড়শীর জীবনানন্দ। এবার চলে যাব অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার থেকে। এখান থেকে করো অমূল্য আব্রাহাম চরিত্র, ধানী মুন্ডা, বিরসা মুন্ডা, আর কৃষ্ণ ভারতের আদি অধিকার, মুন্ডা সমাজ ও সংস্কৃতি যেভাবে অরণ্যের অধিকার উপন্যাসে ফুটে উঠেছে তা চিত্রিত করো।
শালী চরিত্র আর সঙ্গীত। সঙ্গীতটা 5-এ এসে গিয়েছে, তাও সঙ্গীতটা একটু দেখে রাখবে। অমূল্য আব্রাহাম চরিত্র আর বিরসা মুন্ডা চরিত্র, এই দুটোই করো। অমূল্য আব্রাহাম চরিত্র আর বিরসা মুন্ডা চরিত্র দুটোর যে কোনো একটা শিওর পড়বে। এটা ঘুরিয়ে দিতে পারে যে বিরসার ভগবান হয়ে ওঠার কারণ কি, এটা দিতে পারে। তাহলে অমূল্য আব্রাহাম চরিত্র আর বিরসা মুন্ডা চরিত্র দুটো খুব খুব ভালো করে করো। আর ধানী মুন্ডা কৃষ্ণ ভারতের আদি অধিকার, মুন্ডা সমাজ ও সংস্কৃতি যেভাবে অরণ্যের অধিকার উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। বা উপন্যাসটিতে প্রান্তিক মানুষের জাগরণের আখ্যান বা অরণ্যের অধিকার উপন্যাসটিকে প্রান্তিক মানুষের জাগরণের আখ্যান বলা যায় কিনা তা আলোচনা করো। অরণ্যের অধিকার উপন্যাসটি প্রান্তিক মানুষের জাগরণের আখ্যান তা আলোচনা করো। তবে অমূল্য আব্রাহাম চরিত্র আর বিরসা মুন্ডা চরিত্র খুব 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 ভালো করে করবে। আর ধানী মুন্ডাটাও দেখে রাখবে, ধানী মুন্ডা। আর শালী চরিত্র বা অপ্রধান যে চরিত্রগুলো রয়েছে, শালী চরিত্র, এইগুলো মোটামুটি দেখে রাখবে 5 নম্বরের জন্য। চলে যাবে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি থেকে কুবের করবে, কুবের, কপিলা। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, মন্তব্যটি বিচার করো। এইটা সুপার করে করো না, একদম জেনুইন করে। পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, মন্তব্যটি বিচার করো। কুবের চরিত্রটা বেশি বেশি স্টার মারো, একদম সুপার করে করো কুবের চরিত্র। আর ময়নাদ্বীপের ভূমিকা, এবং এখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, যেটা তোমরা দেখো কোশ্চেনটা, নদী অধ্যুষিত নিম্নবর্গের যে জীবনচিত্র ফুটে উঠেছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে তার পরিচয় দাও। রিপিট করছি, পদ্মা নদীর মাঝি উপন্যাসে নদী অধ্যুষিত নিম্নবর্গের যে জীবনচিত্র উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। নদী অধিষ্ঠিত নিম্নবর্গের যে জীবনচিত্র, অর্থাৎ ধীবরদের যে ধীবর নিম্নবিত্ত সমাজের যে চিত্র ছবি ফুটে উঠেছে তার পরিচয়। আর একটা খুব ভালো প্রশ্ন আছে, দেখো, আঞ্চলিক উপন্যাস হয়েও পদ্মা নদীর মাঝি উপন্যাসটি শেষ পর্যন্ত রোমান্টিক উপন্যাসের পরিণতি লাভ করেছে। আঞ্চলিক উপন্যাস হয়েও পদ্মা নদীর মাঝি উপন্যাসটি শেষ পর্যন্ত রোমান্টিক উপন্যাসের পরিণতি লাভ করেছে। তবে এখান থেকে আমি বলবো, কুবের আর উপন্যাসে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, আর ময়নাদ্বীপের ভূমিকা, এই তিনটে খুব 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 ভালো করে করো। আর কপিলাটা করবে, কপিলা চরিত্র খুব ভালো করে করবে, কপিলা চরিত্র। কপিলা, মালা আবার 5-এ আসতে পারে। কপিলা করবে খুব ভালো করে, কপিলাটাও খুব ভালো করে করবে। মালা চরিত্র, ধনঞ্জয়, গণেশ, এগুলো 5-এর জন্য করবে। তাহলে মালা, ধনঞ্জয়, গণেশ, হোসেন মিয়া, এগুলো 5-এর জন্য করবে। মালা টেক্সটগুলো, সমস্ত উপন্যাস এবং ছোটো বড়ো টেক্সট ভালো পড়া থাকলে 5-এর জন্য আলাদা করে কিছু করতে হবে না, কারণ বড় নোটসে তোমাদের জানা রয়েছে, সেই রকম ভূমিকাটা লিখে দেবে, দেওয়ার পরে সেই চরিত্রটা একটু ব্যাখ্যা করে দেবে। 5-এর জন্য তো 1 থেকে 1.5 পেজ লিখতে হয়, 5-এর জন্য তার বেশি লিখতে হয় না। 1, 5 এগুলো সব লাইন তুলে প্রশ্ন হবে, 1, 5 লাইন তুলে প্রশ্ন হবে। সুতরাং টেক্সট প্রচুর পরিমাণে পড়ে রাখতে হবে, ভালো করে পড়ে রাখতে হবে। টেক্সট যার দখলে রয়েছে সে জানতে পারে, ভালো নাম্বার পাবে। 5 এবং 1-এর জন্য টেক্সটের বিকল্প কিছু হবে না, এটা আমি বারবার বলেছি। রবীন্দ্র ছোট গল্প থেকে করবে। এক রাত্রি ছোট গল্প একদম সুপার করে করো। রবীন্দ্রনাথের এক রাত্রি ছোট গল্প হিসাবে এক রাত্রি গল্পের সার্থকতা, আর নিশীথে গল্প অতিপ্রাকৃত গল্প হিসাবে নিশীথে গল্পের সার্থকতা বিচার করো। আর অতিথি গল্পের নামকরণ বা তারাপদ চরিত্র দুটোই করবে। তারাপদ নামকরণ করলে তারাপদ আলাদা করে করতে হবে না, ওইটাই হয়ে যাবে। অতিথি গল্পের নামকরণ এবং তারাপদ চরিত্র, অতিথি গল্প করবে, এই তিনটে খুব ভালো করে করো। আর শুভাটা দেখে রাখবে। তবে এক রাত্রি আর নিশীথেটা খুব ভালো করে করো, এক রাত্রি আর নিশীথে দুটো ভালো করে করো। আর এই ল্যাবরেটরি যে গল্পটা তোমাদের টেক্সট পড়া রয়েছে আশা করছি, টেক্সট এগুলো থেকে চরিত্র দিতে পারে, সোহিনী চরিত্র ধরো দিয়ে দিল। কারণ 5 নম্বরের জন্য তোমাদের যে অপ্রধান চরিত্রগুলো রয়েছে, এই ছোট গল্পগুলো যে চরিত্রগুলো রয়েছে, প্রধান চরিত্র হোক বা অপ্রধান চরিত্র হোক, 5-এর জন্য কিন্তু আবার এগুলো দিয়ে দিতে পারে। এই অপ্রধান চরিত্রগুলো একটু জাস্ট তোমরা চরিত্রের নাম করা লিখে রাখো, তোমাদের টেক্সট পড়া আছে, হয়ে যাবে। শুধু নাম করা লিখে রাখো, প্রত্যেকটা গল্পের যে অপ্রধান চরিত্র হোক বা প্রধান চরিত্র হোক যা আছে তাদের নাম করা লিখে রাখো। সেই সম্পর্কে তোমরা বিস্তারিত শুধু লিখে দেবে 1 থেকে 1.5 পেজ, এবং পারবে, কারণ তোমাদের টেক্সট পড়া রয়েছে, প্রত্যেকের টেক্সট পড়া রয়েছে। তাহলে রবীন্দ্র ছোট গল্প থেকে এক রাত্রিটা খুব ভালো করে করবে, সুপার করে করবে। আর নিশীথে গল্পটা করবে, এবারে নিশীথেটা আসতে পারে, নিশীথে এক রাত্রিটা খুব খুব ভালো করে করবে। আর অতিথি গল্পটা তারপরে শুভা, এটা ভালো করে করে নেবে। একালের ছোট গল্প যারা করছো, একালের ছোট গল্প থেকে পয়মুখম, অর্থলোলুপতার যুপকাষ্ঠে মানবতার বলি হয়ে যাওয়ার গল্প হচ্ছে পয়মুখম গল্পটি। বক্তব্যটি বিশ্লেষণ করো। পয়মুখম গল্পটা করবে।
তারপরে তোমরা করবে মহানগর গল্পের শেষে বালক রতনের জীবন অভিজ্ঞতার স্বরূপ বিশ্লেষণ করো, বা তার দিদি চপলার যে কাহিনীটা রয়েছে এই চপলা চরিত্র দিতে পারে। মোটামুটি একালের ছোট গল্প তাই তোমরা মোটামুটি ছোট গল্পের চরিত্রগুলো একটু লিস্ট করে, ছোট গল্পের চরিত্র যে রয়েছে, অপ্রধান চরিত্র রয়েছে বা প্রধান চরিত্র রয়েছে, সেগুলো একটু লিস্ট করে একটু দেখে রাখবে। কারণ টেক্সট পড়া রয়েছে, টেক্সট পড়া থাকলে চরিত্র নিয়ে চিন্তা করতে হবে না 5-এর জন্য। আর ফসিল গল্পটা করে ফসিল গল্পের নামকরণ মুখার্জি চরিত্র, ফসিল গল্পের নামকরণ মুখার্জি চরিত্র, বা এখানে আর একটা কোশ্চেন আসতে পারে ক্ষয়িষ্ণু ধনতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক সমাজের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। ক্ষয়িষ্ণু ধনতান্ত্রিক ও সামন্ততান্ত্রিক সমাজের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, এটা আসতে পারে। তাহলে মোটামুটি এখান থেকে করছো। এখানে ছোট গল্প থেকে পয়মুখমটা অর্থলোলুপতার যুপকাষ্টে মানবতার বলি হয়ে যাওয়ার গল্প পয়মুখম। মহানগর গল্পের শেষে বালক রতনের জীবন অভিজ্ঞতার স্বরূপ বিশ্লেষণ করো, এটা করবে খুব ভালো করে। আর তারপরে করবে ফসিল গল্পের নামকরণ মুখার্জি চরিত্র খুব ভালো করে। আর এখন প্রেম গল্পের সময়ের সংকট কিভাবে বহুমাত্রিক রূপ পেয়েছে আলোচনা করো, অথবা এখন প্রেম গল্পের নামকরণ, যে কোনো একটা করো। প্রত্যেকটা ছোট গল্প থেকে একটা করে নোটস মুখস্থ করলে ওই ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়, একটার বাইরে কিচ্ছু করতে হবে না। টেক্সট পড়া থাকলে যাই পড়ুক না কেন লিখতে পারবে তোমরা, তাই টেক্সটটা খুব ভালো করে দখলে রাখো। 7th পেপার নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, কারণ এর আগে আমি দুটোই সাজেশান দিয়েছি, দুটো পার্টেই সাজেশান দিয়েছি। এটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিলাম, দেরি হওয়ার জন্য দুঃখিত, খুব দুঃখিত, কারণ বাড়িতে একটা বিপদ হয়ে গিয়েছে, আমাকে তো থাকতেই হবে, তাই এই দেরি হলো এবং আমি তোমাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটুকু আমি জানি তোমাদের প্রিপারেশন হয়েই রয়েছে, কারণ এই পেপারটা আমি কিন্তু আগে সাজেশন দিয়ে রেখেছি, তাই তোমাদের প্রিপারেশন হয়েই রয়েছে। শুধু একটু জাস্ট ফাইনালাইজ করে দেওয়া, একটু স্টার মেরে দেওয়া, বলে দেওয়া, সেটা আমি দিয়ে দিলাম। এখন তোমরা এইগুলো দেখে রাখো। টেক্সটটা কিন্তু খুব ভালো করে দেখো, টেক্সট ভালো করে পড়ে রেখো। আর চরিত্রগুলো বেশি করে করো, বিশেষ করে অপ্রধান চরিত্র 5-এর জন্য এগুলো একটু দেখে রাখো। আর লাইন তোলা প্রশ্ন হবে 5 এবং 1। এই পেপারটা সবারই ভালো হবে, কারণ 7th পেপার যেহেতু গল্প উপন্যাস, কারোরই খারাপ হয় না, কারোরই ক্যাজুয়াল আসে না, সবাই ভালো পরীক্ষা দেবে, সবাই গল্প লিখে চলে আসবে। যাই পড়ুক না কেন একটা করে গল্প লিখে চলে আসবে, 20 পাবে। 20 পাওয়াটা কোনো ব্যাপার না, সবাই পাস করে যাবে। খুব ভালো পরীক্ষা হবে আশা করছি।